আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 4 এর টপিকটা কি বলতেছে যে মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা। তো আমাদের এই মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের কি কি ভূমিকা ছিল, তো এই ভূমিকা থেকে কি কোন টাইপের কোশ্চেন হতে পারে, তো কোশ্চেনগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। দেখো, তো তাই আমাদের দেখো যে এইখানে লাল তিনটা স্টার দেওয়া আছে। এই তিনটা স্টার কি আমরা বলতেছি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আমাদের প্রথমত যে 63 নম্বর কোশ্চেনটা আলোচনা করতেছে, কি বলতেছে যে কত সালে 6 দফা আন্দোলন হয়। কি কত সালে 6 দফা আন্দোলন হয়? আচ্ছা আমরা জানি দেখো যে 1965 সালে আমাদের কি যে একটা শিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিল। তারপরে 1969 কি 1969 অবশ্য কি গণ অভ্যুত্থান হয়। তারপর 1970 কি 1970 সালে নির্বাচন হয়েছিল। তারপরে কি তাহলে যেটা থাকলে সে দেখো 1969 আমরা জানি কি 1966 হচ্ছে কি কয় দফা? 6 দফা। 1966 6 দফা। তো আমরা এটা কি যে ছোটকাল থেকে শুনে আসতেছি 1966 সালে 6 দফা, 1968 সালে আগরতলা মামলা, 1969 গণ অভ্যুত্থান, 1970 নির্বাচন আর 1971 সালের কি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। এরপরে আমাদের 64 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো 64 নম্বর কোশ্চেনটা বলতেছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কবে। কি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কবে? তো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় বলতেছে ক নম্বর কোশ্চেনটা, অপশনটা 1971 সালে 24শে মার্চ, নাকি 1971 সালে 25শে মার্চ, নাকি 1971 সালে 27শে মার্চ, নাকি 1971 সালে 26শে মার্চ। তো আমরা জানি দেখো যে বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়েছিল কত সালে? 1971 সালে 26শে মার্চ। দেখো যে 1971 সালে 25শে মার্চ বাঙালির উপর বর্বরভাবে কি হামলা চালাইছিল পাকিস্তানের হানাদার বাহিনী। তো তার পরবর্তীতে আমাদের হচ্ছে দেখো যে তার পরবর্তীতে আমাদের 1971 সালে 26শে মার্চ আমাদের কি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করা হয়। 65 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি চলো। যে বলতেছে যে নিঝুম, তো নিঝুম একটি বই থেকে মুক্তিযুদ্ধে বাঙালি নারীদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, যাদের পরবর্তীতে বীরঙ্গনা স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পর কত সালে এই স্বীকৃতি দেওয়া হয়? তো আমরা জানি দেখো যে 2013 সাল, নাকি 2015, নাকি 2014, নাকি 2016। তো আমাদের বই সুন্দর মতো লেখা আছে এটা যে 2016 সালে। কি 2016 সালে। তো তারপরে আমাদের 66 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 66 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিযুদ্ধের সময় কখন দেশের প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। কি যে মুক্তিযুদ্ধের সময় কখন দেশের প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তো বলতেছে 1971 সালে কি এপ্রিলে, নাকি 1971 সালে মার্চের প্রথম দিকে, নাকি 1971 সালের মার্চের শেষ দিকে, নাকি 1971 সালের এপ্রিলের প্রথম দিকে। আচ্ছা এখানে একটু বুঝতে হবে বিষয়টা কি বলতেছে। দেখো যে বলতেছে মুক্তিযুদ্ধের সময় কখন দেশের প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, যে 1971 সালের মার্চের দিকে। তো দেখো 1971 সালের মার্চের দিকে আমাদের সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। আমাদের 1971 সালে যখন আমাদের 70 সালে নির্বাচনের পরে তো বিভিন্নভাবে যখন তারা আমাদের টালবাহানা শুরু করে আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করতে, তো তার পরবর্তীতে তারা আমাদের হচ্ছে কি যে 1971 সালে মার্চের দিকে দেখো যে আমাদের সারা বাংলাদেশে 2 এবং 3 তারিখে যে হরতাল পালন করা হয়, সেই হরতালের পরে তো বাঙালিদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালায় কি পাকিস্তানের হানাদার বাহিনী। তো তার পরিপ্রেক্ষিতে 7ই মার্চ যখন শেখ মুজিব ভাষণ দিলেন, তো তখন থেকেই মার্চের প্রথম দিকে বলতেছে আমাদের কি প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তো 7ই মার্চের ভাষণে ছিল এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম কি স্বাধীনতার সংগ্রাম। তো বলতেছিল কি যে যার যে এখানে আছে সকল কিছু নিয়ে একটা সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তো তার জন্য আমরা বলতেছি দেখো 1971 সালে মার্চের প্রথম দিকে এই প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। এরপরে আমাদের দেখো বলতেছে 67 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 67 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিযুদ্ধে সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন কত সালে। আচ্ছা এই কোশ্চেনটা কি দেখো 3 স্টার আছে, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো বলতেছে বাংলাদেশ সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন কত সালে। আচ্ছা প্রথমে দেখো যে নারীদের যারা 1971 সালে নারীরা যারা যুদ্ধ করেছিল, যারা যুদ্ধে ছিল তাদের আমরা বলতেছি কি বীরঙ্গনা। কি তাদের বলতেছে আমরা বীরঙ্গনা। তো দেখো যে 2016 সালে সরকার আবার কি করে এই বীরঙ্গনাদের আবার কি 2016 সালে কি করে যে তাদের কি বীরঙ্গনা থেকে তাদের মুক্তিযোদ্ধায় ভূষিত করে, কি বীরঙ্গনা থেকে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন। এরপরে আমাদের যে 68 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 68 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি হলো কি। বলতেছে দেখো মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি। আচ্ছা মূল নিয়ামক শক্তি বলতে কি বোঝাইতেছে, যে মূল নিয়ামক দেখো যে মূল শক্তিটা আমরা কই থেকে আসছিল।
কি মূল শক্তিটা আমরা কই থেকে পাইতেছিলাম, এটা কেন বলছে কি মূল নিয়ামক শক্তি। তো মূল নিয়ামক শক্তি আচ্ছা গণমাধ্যম, তো মুক্তিযুদ্ধের একটা কি যে গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু মূল শক্তি ছিল না। তো রাজনৈতিক দল, অবশ্যই রাজনৈতিক দল একটা কি গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো দায়িত্ব বহন করে নাই। তারপরে বলতেছে মুক্তিযোদ্ধা নাকি, আচ্ছা মুক্তিযোদ্ধা কারা, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে আমরা তো মুক্তিযোদ্ধা বলতেছি, তাই না? তো এই মুক্তিযোদ্ধা কারা ছিল, দেখো এই মূল নিয়ামক শক্তি ছিল কি জনগণ। তো দেখো যে জনগণ, সর্বস্তরের জনগণ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার জন্য আমরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলে কি যে জনযুদ্ধ বলা হয়। তো তাহলে কি যে মূল নিয়ামক শক্তি ছিল কি জনগণ ছিল। এরপরে 69 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কাদের অংশগ্রহণের জন্য মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়, কি গণযুদ্ধ। আচ্ছা গণ মানে কি যে সর্বস্তরে সব মানুষজনকে আমরা বলতেছি কি গণ। আচ্ছা গণজোয়ার, গণভোট এগুলো আমরা বুঝতে পারি। আচ্ছা গণভোট বলতে কি বোঝায়, দেখো যে সব স্তরের মানুষ, সকল মানুষ যখন ভোট দেয় সেটাকে হচ্ছে গণভোট। আচ্ছা আর গণযুদ্ধ কি যে যে সব স্তরের মানুষ, সকল মানুষ যে কি সব স্তরে বাঙালি, দেখো যে সব স্তরে বাঙালি যখন কি যুদ্ধে যে মানে অংশগ্রহণ করে সেটাকে আমরা বলতেছি কি জনযুদ্ধ বা অথবা গণযুদ্ধ। আচ্ছা আমাদের অপশনগুলো কি বলতেছে যে কাদেরিয়া বাহিনী নাকি সেনাবাহিনী। আচ্ছা সেনাবাহিনী তো আমাদের একটা কি আলাদা বাহিনী গঠন করা হয়েছিল। তারপরে বলতেছে ইপিআর, ইপিআর কি ইস্ট পাকিস্তানি রাইফেলস, তো না এটা তো না, আমাদের কি সর্বস্তরের জনগণ। তো দেখো এই সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে এই যুদ্ধকে কি গণযুদ্ধ বলা হয়। এরপর আমাদের 70 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আচ্ছা 70 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা বেশি ছিল, কি যে একক গোষ্ঠী হিসেবে। দেখো একক গোষ্ঠী হিসেবে, আচ্ছা মুক্তিযুদ্ধতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা বেশি ছিল। আচ্ছা অপশনগুলো দেখে দেখাও, বলছে যে শিক্ষকদের, শিল্পীদের, দেখো সংবাদকর্মীদের, তো আর হচ্ছে কি ছাত্রছাত্রীদের। তো এই দেখো এই যে এই 4টা অপশন দিছে, এই 4টা অপশনের মধ্যে কিনা আমাদের একটু দেখো ট্রিকি ভাবে চিন্তা করো যে শিক্ষক, আচ্ছা শিক্ষক একক গোষ্ঠী হবে কাদের সংখ্যা। আচ্ছা একক গোষ্ঠী হবে শিক্ষকদের সংখ্যা তেমন বেশি ছিল না আমরা জানি। তারপরে শিল্পী, আচ্ছা শিল্পী তো আমাদের সবাই হতে পারে না, হাতে গোনা কয়েকজন শিল্পী থাকে। সংবাদকর্মী, তো এটা তো কি আমাদের একটা আছে পেশা, তো দেখো এই পেশাজীবীদের মধ্যে সংবাদকর্মী তো তেমন একটা বেশি ছিল না। আচ্ছা ছিল কিন্তু কি সেই স্তরের বেশি না। তো তাহলে থাকো যে বাকি থাকলো আমাদের কি ছাত্রছাত্রী। দেখো এই ছাত্রছাত্রীরা কি যে একক গোষ্ঠী হবে সবচেয়ে বেশি সংখ্যা ছিল, কি সবচেয়ে বেশি সংখ্যা ছিল কারা, এই ছাত্রছাত্রী ছিল। এরপরে দেখো আমাদের 71 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 71 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে যে 71 নম্বর কোশ্চেনটা একটু যাই, যে বলতেছে যে পাকিস্তানের 24 বছরের কি যে পাকিস্তানের 24 বছরের বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কি। তো দেখো এই কোশ্চেনটা আমাদের দেখো 3 স্টার দেওয়ার একটা কারণ আছে। তো এই কোশ্চেনটা অনেক সময় আমরা কি যে গুলাই ফেলি। আচ্ছা আমরা জানি যে মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল কি নারীরা, কি আচ্ছা এই যে নারীরা হচ্ছে আমাদের গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল, কিন্তু এখানে আবার কোশ্চেন আর একটু বলতেছে, আর একটু কি আলাদা এক্সট্রা নোট দিয়ে আছে। দেখো বলতেছে পাকিস্তানের 24 বছর, আমরা জানি পাকিস্তান বাঙালিকে শাসন করে কত বছর, শাসন করে হচ্ছে কি 24 বছর। কত বছর শাসন করে, 24 বছর। তো দেখো এই 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলন, এখানে আবার বলতেছে কি যে সকল আন্দোলনের কথা উল্লেখ করে দিয়েছে। আচ্ছা সকল আন্দোলন, দেখো পাকিস্তান আমাদের শাসন করে কত সাল থেকে কত সাল, 1947 সালে দেশ বিভাগ হয়, তো 47 সাল থেকে 1971 সাল পর্যন্ত প্রায় কি 24 বছর। এই 24 বছরে দেখো এই 24 বছরে আমাদের যত কিছু আছে, এই 24 বছরে দেখো প্রথম থেকে আমাদের ছাত্রদের ভূমিকা কেমন ছিল। তো এখানে যে 1948 থেকে 52, দেখো এই 1948 থেকে 52 ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 1962 থেকে 1964 শিক্ষা কর্মসূচি মানে কি শিক্ষা আন্দোলনে কি ছাত্রদের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। এরপরে 1966 কি 1966 6 দফা, 1966-তে দেখো 1966 6 দফাতে কি ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তারপরে 1969 কি 1969 গণ অভ্যুত্থান, দেখো 1969 গণ অভ্যুত্থানে কি ছাত্রদের অবদান ছিল অনেক গুরুত্বপূর্ণ। তারপরে কি 1971 আমাদের এই 1971 সালে দেখো এই 1971 সালেও ছাত্রদের ভূমিকা ছিল কি অনেক গৌরবোজ্জ্বল। তো তার জন্য আমরা বলতেছি দেখো যে পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কারা, এই ছাত্র সমাজ। কি আমরা বলতেছি এই ছাত্র সমাজ। তো এখন দেখো যে আমাদের 72 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 72 নম্বর কোশ্চেনটা এখন কি বলতেছে যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদানে কার ভূমিকা, দেখো কারা ভূমিকা পালন করে, কি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে বক্তব্য প্রদানে কারা ভূমিকা পালন করে। এখানে বলতেছে যে ছাত্র, এখানে কি আমাদের ছাত্র নাকি
এখানে ছাত্র দেওয়া আছে, রাজনীতিবিদ দেওয়া আছে, পেশাজীবী দেওয়া আছে, প্রবাসী দেওয়া আছে। তো দেখো বলতেছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদানে কারা ভূমিকা পালন করে। তো আমরা বলতেছি কি যে পেশাজীবীরা, দেখো এই পেশাজীবীরা বিভিন্ন জায়গা থেকে তারা আন্দোলন করে। যে পেশাজীবীরা, এই পেশাজীবীর মধ্যে কিছু কিছু পেশাজীবী ছিল যারা হচ্ছে কি পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেছিল। তো দেখো যে এই যে আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারা? এই পেশাজীবী সংগঠন। এরপরে আমাদের হচ্ছে কত নম্বর? এরপরে আছে আমাদের 73 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো 73 নম্বর, যে মুক্তিযুদ্ধে কোন গোষ্ঠী পরিকল্পনা সেল গঠন করে? কি মুক্তিযুদ্ধে কোন গোষ্ঠী পরিকল্পনা সেল গঠন করে? আচ্ছা, পরিকল্পনা সেল গঠন করে দেখো যে আমরা বলতেছি ক নম্বর কি প্রবাসী বাঙালি নাকি সাধারণ জনগণ নাকি পেশাজীবী নাকি বুদ্ধিজীবীরা? আচ্ছা, তো আমরা জানি দেখো যে আমাদের কি সুন্দর মতো একটা টপিক আছে যে পেশাজীবীদের টপিকে লেখা আছে আমাদের যে মুক্তিযুদ্ধে যে পরিকল্পনা সেল গঠন করেন হচ্ছে কি পেশাজীবীরা। কি পেশাজীবীরা হচ্ছে কি পরিকল্পনা সেল গঠন করেছিলেন। এরপর আমাদের 74 নম্বর কোশ্চেনে কি বলতেছে? আচ্ছা, তো 74 নম্বরে কি বলতেছে যে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা যুদ্ধের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরেন কারা? তো অপশনে কি কি বলতেছে যে পেশাজীবী, গণমাধ্যম নাকি নারী নাকি হচ্ছে জনসাধারণ? তো দেখো তো এখানে আমাদের বীরত্ব গাথা যুদ্ধের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরা। তো একজন দেখো আমরা যে যুদ্ধ করেছি এই যুদ্ধের কাহিনী অন্য জাতির কাছে তো আমরা মুখে গিয়ে এটাতে তুলে ধরতে পারি না, তো তার জন্য একটা কি মাধ্যম দরকার। তো এই মাধ্যমের ভূমিকা পালন করেছিল কি যে গণমাধ্যম। তো গণমাধ্যম বলতে এখানে কি যে সংবাদপত্র পাঠ করা, তারপর বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করা। তো এই লেখালেখি সংবাদপত্র পাঠ করার মাধ্যমে আমরা কি যে এই যে একজনের একটা আমাদের জাতির কাহিনী অন্য জাতির কাছে তুলে ধরেছিলাম। এরপর আমাদের 75 নম্বর কোশ্চেন কি বলতেছে যে মুক্তিযুদ্ধের সময় কোন শ্রেণীর একটা অংশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল? কি যে কোন শ্রেণীর একটা অংশ পাকিস্তানের পক্ষে নিয়েছিল? তো আমরা বলতেছি দেখো যে ছাত্র সমাজ নাকি পেশাজীবী নাকি শিল্পী নাকি নারী সমাজ? তো আমরা বলতেছি দেখো যে মুক্তিযুদ্ধের সময় যে পেশাজীবী, কি পেশাজীবীর একটা শ্রেণীর অংশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। তো 76 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে মুক্তিযুদ্ধে গঠিত সংগ্রাম পরিষদে নারীদের মধ্যে কাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল? তো আমাদের অপশনে বলতেছে প্রবীণদের নাকি বিধবাদের নাকি কিশোরীদের নাকি হচ্ছে ছাত্রীদের। তো দেখো যে ছাত্রীরা হচ্ছে কি যে অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত ছিল, তা তার জন্য আমরা কি অপশনে বলতেছে যে গ নম্বর যে ছাত্রীদের মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদে নারীদের হচ্ছে কি এই যে ছাত্রী নারীদের হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারপরে 77 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে মুক্তিযুদ্ধে সাধারণ বাঙালির পাশাপাশি কারা অংশগ্রহণ করে? কি যে সাধারণ বাঙালির পাশাপাশি কারা অংশগ্রহণ করেছিল? তো দেখো এখানে কি বিহারি জনগোষ্ঠী, এখানে বিহারি বলতে কাদের বোঝানো হয়েছে যে পাকিস্তানের একটা কি যে পাকিস্তানের যুদ্ধ পরবর্তীকালে একটা পাকিস্তানের জনগণ আমাদের দেশে অংশগ্রহণ করে মানে দেশে চলে এসেছিল, সেটাকে আমরা বলছি বিহারি। তারপরে বার্মা, দেখো মায়ানমারের জনগোষ্ঠীকে আমরা বলছি বার্মা। তারপরে ত্রিপুরা, আমাদের ভারতের একটা কি প্রদেশ হচ্ছে কি ত্রিপুরা। তারপরে কি তারা তো যুদ্ধে অংশগ্রহণ করেছিল না আমাদের কি না বাঙালির পাশাপাশি, তাহলে আমরা বলতেছি কি আদিবাসী। দেখো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীরা আমাদের বাঙালির পাশাপাশি তারা হচ্ছে কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপরে আমাদের 78 নম্বর কোশ্চেন কি বলতেছে যে 78 নম্বর কোশ্চেনে বলতেছে যে মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদদের মধ্যে কাদের সংখ্যা অধিক? কি কাদের সংখ্যা অধিক ছিল? মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদদের মধ্যে কাদের সংখ্যা অধিক ছিল? তো আমরা দেখো এখানে আমাদের ক নম্বর অপশনে বলতেছে কি শিল্পীদের নাকি আদিবাসীদের নাকি সাধারণ মানুষের নাকি শ্রমিক শ্রেণীর? তো দেখো যে শিল্পী, আমাদের মুক্তিযুদ্ধে যে 30 লাখ শহীদ ছিল তাদের মধ্যে অবশ্যই কি শিল্পী তেমন হাতে গোনা কয়েকজন ছিল। তারপরে কি আদিবাসী, তেমন কি আদিবাসী তো সাধারণ জনগণ, আদিবাসী কম ছিল। তারপর কি শ্রমিক শ্রেণী, তো শ্রমিক শ্রেণী তেমন ছিল না, তাদের আমরা বলছি কি শ্রমিক শ্রেণীরাই তো সাধারণ মানুষ জনগণ ছিল, কি সাধারণ মানুষ ছিল। তার জন্য আমরা বলতেছি কি যে মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছিল তাদের মধ্যে সাধারণ জনগণই কি সবচেয়ে বেশি ছিল। এরপরে আমাদের 79 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল? কি মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল? আচ্ছা অপশনে বলতেছে কি পেশাজীবী, সাধারণ মানুষ, তারপর কি গণমাধ্যম নাকি নারী। তো আমাদের বইয়ে সুন্দর মতো একটা কথা উল্লেখ আছে যে নারীদের ভূমিকার কথাতে যে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। কি এই নারীদের ভূমিকা ছিল কি গৌরবোজ্জ্বল ছিল। এরপর 80 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমাদের যে 80 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিযুদ্ধে নারীদের ত্যাগের স্বীকৃতি স্বরূপ সরকারিভাবে তাদের কোন উপাধিতে ভূষিত করা হয়? দেখো আচ্ছা তাদের কোন উপাধিতে ভূষিত করা হয়? আচ্ছা বলতেছে যে বীরঙ্গনা, মহেয়সী নারী নাকি তিলোত্তমা নাকি বীরোত্তমা। আমরা জানি দেখো বীরঙ্গনা কি যে বাংলাদেশ যে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে নারী অংশগ্রহণ করেছিল তাদেরকে বলতেছে আমরা বীরঙ্গনা। এই বীরঙ্গনাদের আবার 2016 সালে কি করা হয়? এই 2016 সালে কি যে 2016 সালে তাদের হচ্ছে মুক্তিযুদ্ধে পরিণত করে, কি তাদের বলে যে বাংলাদেশ সরকার তাদের হচ্ছে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেয়।
এরপরে আমাদের যে 81 নম্বর কোশ্চেন কি বলতেছে, জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের কি হিসেবে মনে রাখবে? কি জাতি আমাদের যে চিরকাল মুক্তিযোদ্ধাদের কি হিসেবে মনে রাখবে? বলতেছে জাতির পুত্র নাকি নেতা নাকি সূর্য সন্তান নাকি সৈনিক। আচ্ছা আমরা জানি যে জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের কি সূর্য সন্তান হিসেবে মনে রাখবে, কি যে সূর্য সন্তান। তো তারা আমাদের সবসময় কি আমাদের মনে থাকবে, তাদের হচ্ছে কি তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করতে পারছি, তার জন্য কি মুক্তিযোদ্ধাদের সবসময় তারা কি সূর্য সন্তান হিসেবে মনে রাখবেন। এরপরে 82 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কেমন ছিল? আচ্ছা মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা, এখন দেখো যে মহান মুক্তিযুদ্ধে বলতেছে গৌরবোজ্জ্বল ছিল নাকি নৈরাজ্যজনক ছিল নাকি ভীতিকর ছিল নাকি বিশ্বাসঘাতক ছিল। তো আমরা বলতেছি যে মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল, কি গৌরবোজ্জ্বল ছিল। তারপরে আমাদের 83 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে ইপিআর, কি দেখো ইপিআর, তো ইপিআর এর পূর্ণরূপ কি ছিল? তো আমরা বলতেছি দেখো ইস্ট পাবলিক রাইটস নাকি ইস্টার্ন পিপলস রিপাবলিক নাকি ইস্ট পিপলস রেজিমেন্ট নাকি ইস্ট পাকিস্তান রাইফেলস। তো আমরা দেখো যে ইপিআর এর সদস্য আমরা পড়লাম না, তো ইপিআর বলতে বললাম যে ইস্ট, ইতে ইস্ট, পিতে পাকিস্তান, আর এ রাইফেলস। তো বলতেছে যে ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর এর পূর্ণরূপ গ নম্বর। এরপরে আমাদের 84 নম্বর কোশ্চেনটা দেখব। 84 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 84 নম্বর কোশ্চেনে বলতেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপর নাম কি? দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি অপর নাম কি? তো এখন আমাদের অপশনে বলা আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপর নাম হচ্ছে অপশনে কি স্বাধিকার আন্দোলন, ধর্মযুদ্ধ, গৃহযুদ্ধ নাকি গণযুদ্ধ। আচ্ছা স্বাধিকার আন্দোলন বলতে কি বোঝাচ্ছে, দেখো যে একজন জাতির কি যে স্বাধিকারের জন্য যে আন্দোলন করে সেটা, ধর্মযুদ্ধ কি ধর্ম নিয়ে যে যুদ্ধ হয় সেটা কেমন হচ্ছে ধর্মযুদ্ধ, গৃহযুদ্ধ কি তো একটা দেশের অভ্যন্তরে যে যুদ্ধটা ঘটে সেটা কেমন হচ্ছে গৃহযুদ্ধ। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপর নাম ছিল কি গণযুদ্ধ, কারণ এখানে কি যে সর্বস্তরের মানুষ জনগণ এখানে কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার জন্য এই যুদ্ধটাকে আমরা বলতেছি কি গণযুদ্ধ বলতেছি। এরপরে আমরা 85 নম্বর কোশ্চেনে আলোচনা করব। তো 85 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আচ্ছা 85 নম্বর কোশ্চেনে বলতেছে যে 1971 সালের, তো আমাদের একটু পড়ি, বলতেছে যে 1971 সালে 25শে মার্চ নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি আক্রমণ কি পাকিস্তানি বাহিনী, দেখো পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে বাঙালিদের প্রতিরক্ষা কেমন ছিল, কি প্রতিরক্ষা কেমন ছিল 1971 সালে। আচ্ছা আমরা কেউ জানতামও না যে 1971 সালে 25শে মার্চে সেই নিরস্ত্র বাঙালির উপর কি আমাদের উপর যে হামলা চালানো হবে, কি আমাদের উপর যে হামলা চালানো হবে, যে অপারেশন সার্চলাইট, যে ওই যে নীল নকশা পূরণ করেছিল কি রাও ফরমান আলী, তারা কি তারা বলে তাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে 25শে মার্চে নিরস্ত্র বাঙালির উপর আমরা একটা হত্যা চালাবো। তো হত্যার কি যে হত্যার প্রতিক্রিয়া কেমন ছিল, দেখো ভীত হয়েছিল নাকি পাক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাকি কি কোনো প্রতিরোধ করেনি নাকি পরাস্ত হয়েছিল। তো আমরা জানি দেখো যে বাঙালিদের প্রতিক্রিয়া কেমন ছিল, বাঙালিদের প্রতিক্রিয়া ছিল যে যে পাক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কি যে ওই সময় দেখো নিরস্ত্র বাঙালির উপর যে তারা আক্রমণ করেছিল তাও কি করেছিল বাঙালি, তাও করেছিল কি পাক বাহিনীর বিরুদ্ধে কি তারা রুখে দাঁড়িয়েছিল। এরপরে 86 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে মুক্তিযুদ্ধের সময় অনেকে কোন দেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছিল। আচ্ছা আমাদের মুক্তিযুদ্ধ যে আমাদের যে মুক্তিযুদ্ধ অথবা গণযুদ্ধ, এই গণযুদ্ধে অথবা মুক্তিযুদ্ধে আমাদের অনেক দেশ আমাদের হচ্ছে কি সাহায্য করেছিল, অনেক দেশ অনেক কি সংস্থা সাহায্য করেছিল। তার মধ্যে দেখো বলতেছে অপশনে বলতেছে ভারত, মায়ানমার, নেপাল নাকি মালয়েশিয়া। তো আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে কি ভারত। তো দেখো এই ভারত থেকে বাংলাদেশের অনেক মানুষ হচ্ছে কি যে যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছিল, কি যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছিল, তাহলে আমরা বলতেছি কি যে ভারত। এরপরে আমাদের 87 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে শহীদ সাহেব লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, কি যে শহীদ সাহেব লন্ডনে, আচ্ছা লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একজন কর্মরত ছিলেন। আচ্ছা কর্মরত ছিলেন তাহলে আমরা কি বলতেছি আমরা বুঝতে পারতেছি। তারপর একটু পড়ি যে 1971 সালে এপ্রিল মাসে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য জনাব ক এর কাছে বিশেষ প্রস্তাব নিয়ে যান, কি দেখো তিনি লন্ডনে ছিলেন এবং কি পার্লামেন্টের একজন সদস্য জনাব ক এর কাছে গিয়ে বিশেষ প্রস্তাব নিয়ে যান। তো তারপরে বলতেছে জনাব ক এ তার প্রস্তাবের পক্ষে মত দেন। তো তিনি যে প্রস্তাব নিয়ে গেছিলেন তার দেশের জন্য সেই প্রস্তাবে কি মত দেন, বলতেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাহেব কি হিসেবে অবদান রাখেন। তো দেখো এখানে কি হিসেবে অবদান রাখেন, তো দেখো এখানে আমাদের বলতেছে পেশাজীবী নাকি জনসাধারণ নাকি বুদ্ধিজীবী নাকি প্রবাসী বাঙালি। আচ্ছা
এখানে তুমি মনে করতে পারো যে তিনি তো এখন লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এখন কর্মরত, আচ্ছা তিনি কর্মরত, তাহলে আমরা সেটা বলতে পারি যে পেশাজীবী, কিন্তু না, এখানে দেখো এখানে উল্লেখ করে দিয়েছে তিনি হচ্ছে লন্ডন, আচ্ছা বাংলাদেশের বাইরে যারা থাকে তাদেরকে আমরা কি বলি, প্রবাসী বলি। তো প্রবাসীরা আমাদের যুদ্ধে যেভাবে সাহায্য করেছিল সেটাকে আমরা বলছি কি, প্রবাসী বাঙালি। দেখো এই প্রবাসী বাঙালি আমাদের মুক্তিযুদ্ধে কি যে সাহায্য করেছিল, তার জন্য কি বলতেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাহেবের অবদান রেখেছেন কি, মানে মুক্তিযুদ্ধে শহীদ সাহেব কি হিসেবে অবদান রাখছেন, তার আমরা বলতেছি প্রবাসী বাঙালি হিসেবে। এরপরে 28 নম্বর কোশ্চেন আনসার কি বলতেছে, দেখো 28 নম্বর, যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন, কি যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন। তো এর মধ্যে আমাদের অপশনে বলতেছে ক নম্বর, যে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, নাকি অর্থ সংগ্রহ করে, নাকি সংবাদপত্র পাঠ করে, নাকি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তো আমরা বলতেছি দেখো যে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা আমরা জানি যে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যে তারা হয়তো প্রবাসী, তো প্রবাসীরা তো সরাসরি দেশে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে কি দেখো অর্থ সংগ্রহ করে, আচ্ছা এখানে আমরা গ নম্বরটা পড়ি, দেখো বলতে সংবাদপত্র পাঠ করে, আচ্ছা সংবাদ পাঠ করে তো তারা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, সংবাদপত্র পাঠ করার দায়িত্ব ছিল কাদের, গণমাধ্যম কর্মীদের। তারপরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়, তো এটাও না, তো আমরা বলতেছি কি যে আমাদের হচ্ছে অর্থ সংগ্রহ করে, কি মুক্তিযুদ্ধে প্রবাসীরা যে কিভাবে সাহায্য করেছিল, অর্থ সংগ্রহ করে। এরপরে আমাদের 89 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান কোনটি, কি মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান কোনটি। দেখো বলতেছে কি রাক্ষসের মন্ডুচ্ছেদ, আচ্ছা এটা কি যে বলতেছে রাক্ষসের মন্ডুচ্ছেদ, নাকি বাণীকণ্ঠ, নাকি হচ্ছে রক্তিমাভা, নাকি চরমপত্র। তো দেখো মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কি চরমপত্র। এই চরমপত্র পাঠ করে আমরা হচ্ছে কি বলতেছি, এই চরমপত্রটা ছিল আমাদের একটা জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে 90 নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে 90 নম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো, কি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো বলতেছে যে ক নম্বর মুজিবনগর সরকার, নাকি হচ্ছে মুক্তি বাহিনী, নাকি সেক্টর কমান্ডার, নাকি হচ্ছে যৌথ বাহিনী। তো দেখো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা জানি যে মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে কি হয়, পরিচালিত হতো, কি হতো, পরিচালিত হতো। তারপরে 91 নম্বর কোশ্চেনে বলতেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু করা হয়, কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আচ্ছা আমরা জানি যে মুক্তিযুদ্ধে যে 1971 সালে 10 এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, তার পরবর্তীতে এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মানে তৈরি করা হয়। তো তার পরিবর্তীতে বলতেছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু করা হয়, এক হচ্ছে ঢাকায়, তারপরে রাজশাহী, নাকি কুমিল্লা, নাকি চট্টগ্রাম। তো আমরা জানি দেখো চট্টগ্রামের কালুরঘাট, কি চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি করা হয়, চালু করা হয়, এবং ওখানে থেকে যে মুক্তিযুদ্ধের চরমপত্র পাঠ করা হয়। তো 92 নম্বরে কি বলতেছে, যে চরমপত্র, তারপর আমাদের ডাইজেস্ট একটা অ্যারো দিয়েছে যে জল্লাদের দরবার, তা প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে। তো আমাদের কি বলতেছে, যে এই ক নম্বর বলতেছে একটি সংবাদপত্র, এক ধরনের আন্দোলন, নাকি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান, নাকি হচ্ছে মুক্তিযুদ্ধের জনপ্রিয় অনুষ্ঠান। তো দেখো এই চরমপত্র মুক্তিযুদ্ধের সময় পাঠ করা হতো, তারপরে জল্লাদের দরবার সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় একটা কি পাঠ করা হতো, তো সবকিছু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠ করা হতো। তো তার জন্য আমরা বলতেছি কি মুক্তিযুদ্ধের জনপ্রিয় অনুষ্ঠান ছিল কি একটা, যে চরমপত্র আর জল্লাদের দরবার। এরপর আমাদের 93 নম্বর কোশ্চেনটা দেখবো, 93 নম্বর কোশ্চেনে কি বলতেছে। 93 নম্বর কোশ্চেনে বলতেছে স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল কি। তো দেখো এই স্বাধীনতা যুদ্ধে নারীদের কি কি ভূমিকা ছিল। এখন যে স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল, যে এক নম্বর কি বলতেছে, যে যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ, কি যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ, নাকি আহত যোদ্ধাদের সেবা প্রদান, নাকি বিভিন্ন প্রকার তথ্য প্রদান, কি নাকি বিভিন্ন প্রকার তথ্য প্রদান। তো এই যে কোশ্চেনটা কি বলতেছে, যে আমরা বলতেছে কতে 1 ও 2, নাকি 2 ও 3, নাকি 1 ও 3, নাকি 1 ও 3। আমরা জানি যে দেখুন আহত যোদ্ধাদের সেবা প্রদান করেছিল তারা, তারপরে কি প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিল তারা, পরোক্ষভাবে কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তারপরে বলছে বিভিন্ন প্রকার তথ্য প্রদান, তো নারীরা কি যুদ্ধে বিভিন্ন প্রকার তথ্য প্রদান করে আমাদের কি সহায়তা করেছিল। তার জন্য আমাদের কি বলতেছি, যে স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল যে 1, 2, 3 এই তিনটাই। এরপর আমরা 94 নম্বর কোশ্চেনে দেখবো। 94 নম্বর কি বলতেছে, যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ছিল কি। দেখো কি যে আমাদের সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কি কারণ ছিল। এক নম্বর হচ্ছে কি অর্থনৈতিক মুক্তি, নাকি পাক প্রশাসকের প্রতি ঘৃণা, নাকি বাঙালি জাতীয়তাবাদ। তো আমরা কি বলতেছি, যে দেখো যে এই যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ছিল কি, এক প্রকার অর্থনৈতিক মুক্তি। আচ্ছা আমাদের বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী, দেখো পাকিস্তানি বাহিনী এক প্রকার আমাদের সব দিক থেকে কি তাদের কাছে শোষণ করে গেছে। তো এই শোষণের মাধ্যমে কি আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি। তো তারা যদি আমাদের কাছ থেকে দেখো তাদের কাছ থেকে যদি আমরা যুদ্ধে জয়লাভ করি, তাহলে আমরা এক প্রকার অর্থনৈতিক মুক্তিও পাবো।
তারপরে কি প্রাক প্রশাসনের প্রতি ঘৃণা, কি প্রাক প্রশাসনের প্রতি ঘৃণা। তো প্রাক প্রশাসনের প্রতি আমরা ঘৃণার জন্য আমরা কি এই মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে বাঙালি জাতীয়তাবোধ, আমাদের বাঙালি জাতির একটা নিজস্ব জাতীয়তাবোধ থাকবে, সেই জাতীয়বোধ থাকার জন্য আমরা বলতেছি কি এই যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তার জন্য বলতেছি কি 1, 2 ও 3 আনসার। এরপর আমরা 95 নম্বর কোশ্চেনটা দেখবো। 95 নম্বর কোশ্চেনে কি বলতেছে, তো 95 নম্বরে কি বলতেছে দেখো। 95 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কারণ কি কি কারণে আমাদের মুক্তিযুদ্ধকে কি গণযুদ্ধ বলা হয়। তো দেখো 1 নম্বর কি বলতেছে যে সর্বস্তরের মানুষের জনগণের অংশগ্রহণ, হ্যাঁ যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কারণে আমরা বলতেছি মুক্তিযুদ্ধকে কি গণযুদ্ধ। তারপরে কি যে 2 নম্বর কি বলতেছে যে সাধারণ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, কি ছিল সাধারণ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। তো দেখো এটাও আমরা বলতেছি কি সাধারণ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, কারণ কি যে এই পাকিস্তান হানাদার বাহিনী বাঙালির উপর যে নৃশংস হত্যা চালিয়েছিল, এই পাকিস্তানি বাহিনীগুলো আমাদের কি যে বাঙালি মা বোনদের উপর যেভাবে হত্যা করেছিল, তারপরে কি হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারপরে কি আমাদের যেভাবে শোষণ শাসন করেছিল, তো তার সকল কিছু থেকে বাঙালি সাধারণ মানুষ মুক্তির জন্য কি মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। তারপরে গ নম্বর কি বলতেছে যে অধিকাংশ জনগণ হানাদার বাহিনীকে সমর্থন করে। তো এটা তো কি আমাদের একটা ভুল আনসার, তাই না। তো এটা কি যে বলতেছে অধিকাংশ জনগণ যদি হানাদার বাহিনী সমর্থন করে তাহলে এটা তো জনযুদ্ধ হলো না, তার জন্য আমরা বলতেছি কি যে 1 ও 2 আনসার। এরপর আমরা 96 নম্বর কোশ্চেনটা দেখবো। 96 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের যে ভূমিকা পালন করে, কি মুক্তিযুদ্ধে গণমাধ্যম যে ভূমিকা পালন করে। আচ্ছা গণমাধ্যম দেখো যে গণমাধ্যম বলতে আমাদের কি বোঝাইতেছে, তো গণমাধ্যম বলতে বোঝাইতেছে যে মাধ্যমের দ্বারা আমাদের এই যুদ্ধকে মানে আমাদের অন্য জাতির কাছে পৌঁছে দেয়, তো বিভিন্ন সমর্থন আদায় করে, এগুলোকে আমরা বলছি কি গণমাধ্যম। তো গণমাধ্যমে কি ভূমিকা ছিল, 1 নম্বর বলতেছে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে, কি করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে। এরপরে আমাদের 2 নম্বর বলতেছে যে দেশাত্মবোধক গান ও সংবাদপত্র পাস করে। তারপরে কি রণাঙ্গনের তথ্য প্রচার। তো আমাদের কি বলতেছে দেখো যে এই যে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে এটা আমাদের সঠিক। তারপরে দেশাত্মবোধক গান ও সংবাদপত্র প্রচার করে এই গণমাধ্যম। তারপরে এই রণাঙ্গনের তথ্য প্রচার। তো আমরা কি বলতেছি যে 1, 2 ও 3 আনসার, কি 4টাই। এরপরে আমাদের 97 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে 97 নম্বরে বলতেছে যে মুক্তিযুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কারা। এখানে কি যে নিজ নিজ অবস্থান থেকে, এখানে নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কারা। এখানে 1 নম্বর বলতেছে কি ছাত্রছাত্রী, হ্যাঁ ছাত্রছাত্রী তারা নিজ নিজ অবস্থান থেকে এই যুদ্ধে কি ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে বলতেছে কি নারী, তো নারীরা নিজ নিজ অবস্থান থেকে তারাও ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে কি পেশাজীবী, তারাও আমাদের মুক্তিযুদ্ধের নিজ নিজ অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে আমরা বলতেছি কি যে 1, 2 ও 3 আনসার। তারপরে আমাদের 98 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখো যে 98 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার বিরাট অংশ ছিল, কি অনিয়মিত। দেখো নিয়মিত, যারা নিয়মিত তাদের কি বলতেছে যে নিয়মিত কারা ছিল আমাদের যে সেনাবাহিনী, তারপরে কি যে বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, এই বাহিনীগুলো গঠন করেছিল। এই বাহিনীগুলো ছিল হচ্ছে কি নিয়মিত শাখার অংশ। আর অনিয়মিত শাখার বিরাট অংশ ছিল কারা দেখো বলতেছে যে কলেজ শিক্ষার্থী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি প্রবীণ নারী। তো প্রবীণ নারী, এখানে দেখো যে প্রবীণ নারীরা তো আমাদের কি এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তার জন্য আমরা বলতেছি যে ছাত্রছাত্রী। তো ছাত্রছাত্রীদের মধ্যে কি কলেজ শিক্ষার্থী ছিল আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তার জন্য আমরা বলতেছি কি যে 1 ও 2 আনসার। তারপরে আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা আমরা পড়ি একটু। তো উদ্দীপকে কি অনুযায়ী আমাদের কি বলতেছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 99 এবং 100 নম্বর প্রশ্নের উত্তর দাও। কি যে এবার কি বলতেছে উদ্দীপকে যে জনাব পারভেজ একটি বেতার কেন্দ্রে কাজ করেন, কি যে জনাব পারভেজ একটি বেতার কেন্দ্র, তো বেতার কেন্দ্র কাজ করে। তো আমরা বলতেই পারতেছি যে এখানে কি বোঝানো হয়েছে, সে এখানে বলতেছে দেখো বেতার কেন্দ্র মানে কি একটা গণমাধ্যম, কি একটা গণমাধ্যম। এরপরে মুক্তিযুদ্ধের সময় এমন এক বেতার কেন্দ্র গঠিত হয়েছিল যা যুদ্ধে গঠিত ত্বরান্বিত করে, কি মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত করে। তো বলতেছে যে উক্ত বেতার কেন্দ্র কোন মাধ্যমের প্রতিনিধিত্ব করে। দেখো বলতেছে উক্ত বেতার কেন্দ্র কোন মাধ্যমের প্রতিনিধিত্ব করে। আমরা বলতেছি কি যে এখানে বললাম যে বেতার কেন্দ্র কি গণমাধ্যম লিখেই রাখছি। দেখো তাহলে আমরা বলতেছি কি বেতার কেন্দ্র হচ্ছে কি গণমাধ্যমের ভূমিকা পালন করে। তারপরে 100 নম্বর কোশ্চেনটা দেখি। 100 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিযুদ্ধে মাধ্যমটি কিভাবে কাজ করেছিল। মুক্তিযুদ্ধে কি দেখো এই মাধ্যমটি বলতে কি বোঝানো হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমটি বলতে এই গণমাধ্যমটি আমাদের কিভাবে কাজ করেছিল। তো অপশনগুলো বলতেছে যে সংবাদ
জানানো। আচ্ছা, সংবাদ জানানোর কাজ করেছিল, তারা এক জায়গা থেকে আরেকজনের মুক্তিযোদ্ধাদেরকে সংবাদ পাঠাতো। তারপরে বলতেছে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা প্রচার। হ্যাঁ, যে এই মুক্তিযোদ্ধাদের কি কি বীরত্ব ছিল, এই বীরত্বগুলো গাথা প্রচার করেছিল অন্য জাতির কাছে এবং আমরা জানছি। তারপরে কি গান পরিবেশন করেছিল। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি যে 1 ও 2 ও 3 আনসার। তারপর আরেকটা উদ্দীপক দিয়েছে, দেখো এই উদ্দীপক অনুযায়ী আমাদের যে 101 এবং 102 নম্বর কোশ্চেনের আনসার দিতে বলতেছে। যে বলতেছে যে জনাব ক 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য কর্মস্থলে যোগদান করেছিলেন। কি যে 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে তিনি কি যে যোগদান করেছিলেন যে কর্মস্থলে। তারপরে বলতেছে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন। কি চাকরি ছেড়ে দিয়ে তিনি যুদ্ধে যোগদান করেন। তাহলে বলতেছে যে তিনি মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন। তো আমরা এখান থেকে বুঝতে পারছি জনাব ক 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে কি সদ্য কর্মস্থলে যোগদান করেন। আচ্ছা, কর্মস্থলে যোগদান করেছিল শিক্ষকতা, তাহলে এখানে কি তিনি একজন পেশাজীবী ছিলেন। কি ছিলেন? তিনি একজন পেশাজীবী ছিলেন। তো পেশাজীবী, দেখো এই পেশাজীবী বলতেছে তিনি মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন। তাহলে আমরা বলতে পারছি তিনি তো ছাত্র সমাজ না, তারপরে কি বুদ্ধিজীবীও না, তিনি জনসাধারণ না, তাহলে কি তিনি একজন পেশাজীবী। তো তিনি হচ্ছে কি পেশাজীবীদের ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, 101। এরপরে আমরা 102 নম্বর কোশ্চেনের আনসারটা দেখি। আচ্ছা, যে বলতেছে যে 102 নম্বর কোশ্চেনের যে উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেন। কি উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন কিভাবে? তো বলতেছে 1 নম্বর যে সরাসরি অথবা পরোক্ষভাবে। কি সরাসরি অথবা পরোক্ষভাবে, নাকি বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে, নাকি শরণার্থীদের মানসিকভাবে সাহস জুগিয়ে। তো এই যে এই তিনটার মধ্যে কি বলতেছে যে সরাসরি বা পরোক্ষভাবে আমরা জানি কি যে গণমাধ্যম মানে তিনি হচ্ছে কি পেশাজীবীরা সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপরে কি বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে, তো পেশাজীবীরা তথ্য দিয়েও সাহায্য করেছিল, আবার শরণার্থীদের মানসিকভাবে সাহস জুগিয়ে। তো 4টা দিয়ে, তো এখানে দেখো এই 3টা, তাহলে আমরা বলতেছি কি ঘ নম্বর 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের 103 নম্বর কোশ্চেনের আনসারটা দেখবো কি বলতেছে। আচ্ছা, তো এই পর্যন্ত শেষ। তো পরবর্তীতে আমরা যে পরবর্তী টাইপ নিয়ে দেখা হবে। এই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।